অবশেষে দীর্ঘ ২ বছর পর নীরবতা ভেঙে দিল্লিতে প্রকাশ্যে দেখা গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শেখ হাসিনা ভারত থেকে ইউরোপে চলে গেছে গত ১ মাস আগেই। কোন দেশে আছে সেটা আমি নিজেও জানি না, তবে তিনি ইউরোপের কোন একটা দেশে তিনি চলে গেছে। শেখ হাসিনা ডিসেম্বরে তিনি যে বাংলাদেশে ফিরছেন, এই ফেরাকে কেন্দ্র করে বাংলাদেশের আকাশে কালো মেঘ, সেনা ছাউনি থেকে শুরু করে রাজনীতির মাঠ সবখানেই কেমন একটা গুমোট অবস্থা। চুপ্পুকে সরিয়ে দেওয়ার পরে তারেক রহমানের জন্য রাজনৈতিক পরিস্থিতি কি ভালো হলো, নাকি তার ঝুঁকি আরও বাড়লো? যে রাষ্ট্রপতিকে সরানোর পরে নেক্সট টার্গেট হলো সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান, অর্থাৎ জেনারেল ওয়াকার খানকে তার মেয়াদ পূর্ণ করতে নাও দেওয়া হতে পারে। এবং এই পরিস্থিতিতে জেনারেল ওয়াকার কি করবেন? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সম্ভবত তাকে যে পদত্যাগ করতে হবে এ বিষয়টা এরই মধ্যে জানিয়েও দেওয়া হয়েছে। আগামী অক্টোবর নভেম্বরে বদলে যাচ্ছে দেশের রাজনৈতিক হিসাব নিকাশ। দীর্ঘ অপেক্ষার পর শুরু হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন, ধাপে ধাপে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু এই নির্বাচনের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু কোথায়? মাঠে জামায়াত চেষ্টা করছে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে, অথচ নির্বাচন কমিশন আর বিএনপি সরকার সে পথে হাঁটেননি। উল্টো সবুজ সংকেত মিলছে আওয়ামী লীগ নেতাদের স্বতন্ত্র হয়ে লড়ার। কেন এই নমনীয়তা? এর পেছনে কি ভারতের কোনো অদৃশ্য বার্তা কাজ করছে, নাকি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার সাথে জড়িয়ে আছে এই নির্বাচনের সরাসরি সম্পর্ক? আর এই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে ঢাকায় ঘটে যাওয়া কিছু ঘটনাকে সাধারণ অপরাধ বলে মনে করার কোনো কারণ নাই। মতিঝিল মেট্রো রেলের নিচে বোমা উদ্ধারের ঘটনা, এটা প্রতীকী বার্তা। এমনকি উত্তরায় বোমা বিস্ফোরণের ঘটনাও একই রাজনৈতিক এবং সামরিক বার্তার অংশ হতে পারে। এই ঘটনাগুলোর মাধ্যমে সরকার এবং নিরাপত্তা বাহিনীকে বোঝানো হচ্ছে পরিস্থিতি যে কোনো সময় হাতের নাগালে চলে যেতে পারে। তাহলে কি এটা দেশে ফেরার আগাম বার্তা নাকি অন্য কিছু? আসসালামু আলাইকুম দর্শক, যেখান থেকে চলমান তথ্য জানতে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তার সাথে ভিডিওর শুরুতে ভিডিওর যে অংশগুলো আপনি ইতিমধ্যে দেখেছেন দেখে বুঝতে পারছেন আজকে নিউজটি কত গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ হতে যাচ্ছে। তাই বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখে আসি। জানা আগে বলবো যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসি। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন, চলতি বছরের অক্টোবর থেকে পর্যায়ক্রমে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। দেশের বিশাল কর্মযজ্ঞ এটি। মোট ৪,৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা, ১৩টি সিটি কর্পোরেশন এবং ৬১ জেলার পরিষদে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। তবে এবার ভোটে দাঁড়ানো মোটেও সহজ হচ্ছে না। নির্বাচন কমিশন প্রার্থিতার নিয়মে আনছে বড় ধরনের পরিবর্তন। প্রথমত, এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। দ্বিতীয়ত, শুধু ঋণ খেলাপিই নয়, ব্যাংকের ঋণের জামিনদাররাও প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবেন। তৃতীয়ত, দ্বৈত নাগরিকত্ব বা লাভজনক পদে থাকা ব্যক্তিরা অযোগ্য হবেন। চতুর্থ, গ্যাস, বিদ্যুৎ, পানি বা ভূমিকর বকেয়া থাকা প্রতিষ্ঠানের প্রধানরাও কোনো পদে দাঁড়াতে পারবেন না। নিয়মকানুনের এই কড়াকড়ি বেশ স্পষ্ট, কিন্তু সবচেয়ে বড় বিতর্কটি বাড়ছে অন্য জায়গায়। জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকায় অংশ নিতে পারেনি আওয়ামী লীগ, কিন্তু স্থানীয় নির্বাচন তো নির্দলীয় প্রতীকে হয়। ঠিক এই জায়গাটিতেই আসল প্রশ্ন। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের ঠেকাতে তৎপর হয়ে ওঠে জামায়াতে ইসলামী। তারা নির্বাচন কমিশনে একটি লিখিত প্রস্তাব জমা দেয়। জামাতের মূল দাবি ছিল সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মীদের স্থানীয় সরকারের কোনো স্তরে প্রার্থী হতে দেওয়া যাবে না। কিন্তু নির্বাচন কমিশন জামায়াতের এই চিঠিতে পাত্তা দেয়নি। কেন দিল না? উত্তর মেলে সরকারের শীর্ষ পর্যায় থেকেই। গত ৯ জুন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ নির্দলীয় প্রতীকে হয়। নির্ধারিত শর্ত পূরণ করলে যে কেউ প্রার্থী হতে পারবেন। তিনি আওয়ামী লীগের হলেও আইনগত কোনো বাধা নেই। এর সহজ অর্থ দাঁড়ায়, আওয়ামী লীগের পদধারী নেতারা নিজেদের দলীয় নাম বা স্লোগান ব্যবহার করতে পারবে না ঠিকই, তবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নামতে তাদের কোনো আইনি বাধা থাকছে না। এখানেই জন্ম নিচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন। বিএনপি সরকার কেন আওয়ামী লীগকে আটকে দেওয়ার জামাতের প্রস্তাব গ্রহণ করল না?
বিএনপি, জামাত ও এনসিপির শীর্ষ নেতারা এতদিন যে দাবি করে আসছেন দেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই নেই, সেই দাবি সত্যি কিনা তা প্রমাণের সুযোগ কেন দেওয়া হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর পেছনে থাকতে পারে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমীকরণ। প্রথমত, আন্তর্জাতিক মহল, বিশেষ করে প্রতিবেশী ভারত পর্যবেক্ষণ করতে চায় সরকার পরিবর্তনের পর মাঠ পর্যায়ে আওয়ামী লীগের প্রকৃত জনসমর্থন ঠিক কতটা অবশিষ্ট আছে। আর সে কারণেই হয়তো ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে এমন কোনো পরামর্শ দিয়েছে যাতে আওয়ামী লীগের সমর্থকরা নির্বাচনে অংশ নিতে পারে। আইন করে কোনো দলকে হয়তো কাগজ কলমে নিষিদ্ধ করা যায়, কিন্তু জনগণের মন থেকে তাদের মুছে ফেলা যায় না। বিএনপি হয়তো এই নির্বাচনে আওয়ামী লীগকে স্বতন্ত্রভাবে লড়তে দিয়ে দেখতে চায় জনগণ আদৌ তাদের গ্রহণ করে নাকি বর্জন করে। যদি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা হেরে যান, তবে বিএনপি জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ তত্ত্ব শতভাগ প্রমাণিত হবে। এদিকে মাঠের এই হিসাব নিকাশের মাঝেই তৈরি হয়েছে আরেক বড় চমক। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন। দলের নেতাদের নিয়ে দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করবে বলেও ঘোষণা দিয়েছেন। কিন্তু ডিসেম্বরে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের সাথে অক্টোবর-নভেম্বরের স্থানীয় সরকার নির্বাচনের যোগসূত্র কোথায়? উত্তরটা খুব সোজা। শেখ হাসিনা দেশে ফেরার আগে দেখে নিতে চান তৃণমূলের মানুষের মধ্যে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ওপর আস্থা ঠিক কতটা অবশিষ্ট আছে। নির্দলীয় ভোটেও যদি দলের সমর্থিত প্রার্থীরা জয়ী হয়ে আসতে পারেন, তবে তা প্রমাণ করবে আওয়ামী লীগ এখনও দেশের প্রধান রাজনৈতিক শক্তি। আর এই পরীক্ষার ফল দেখেই ডিসেম্বরে রাজনীতির নতুন চাল চালবেন শেখ হাসিনা। সব মিলিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কেবল জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, এটি বাংলাদেশের রাজনীতির নতুন এক অ্যাসিড টেস্ট। একদিকে জামায়াতের কঠোর অবস্থান, অন্যদিকে বিএনপি সরকারের আইনি নমনীয়তা। এর মাঝে আওয়ামী লীগের জন্য এটি অস্তিত্বের প্রমাণের এবং নিজেদের জনপ্রিয়তা মেপে নেওয়ার শেষ সুযোগ। অক্টোবর-নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনই বলে দেবে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মন নিচ্ছে। আপনার কি মনে হয় নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা কি সুবিধা করতে পারবে, নাকি মাঠে থাকবে বিএনপি জামাতের দখলে? জানান আপনার মতামত। বাংলাদেশের রাজনীতি এবং ভূ রাজনৈতিক অঙ্গনে একের পর এক সন্দেহজনক ঘটনা ঘটেই যাচ্ছে। আলাদাভাবে এইসব ঘটনা দেখলে মনে হতে পারে সাধারণ রাজনৈতিক ঘটনা, কিন্তু আপনি সবগুলাকে একটা সূত্রে গাঁথেন, দেখবেন ভেসে উঠবে বিপদজনক চিত্র। জামায়াতের সাদা শকুন শফিক গত পরশু বলেছে আন্দোলনের ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। এই ডায়লগটা পরিচিত মনে হচ্ছে না? তার এই উক্তি 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের কথা মনে করিয়ে দেয়। শফিকের এই উক্তি আপনারা কিভাবে নিচ্ছেন জানি না, তবে এই কথা অনেক তাৎপর্যপূর্ণ। রাজাকারের বাচ্চা শফিক বঙ্গবন্ধু সাজতে চায়, জাতির পিতা হবার শখ জেগেছে। আবার অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির প্রধান নেতা জামায়াতের পদবালক নাহিদ ইসলাম বলেছে তারা আর বিএনপি সরকারকে কোনোভাবে সহযোগিতা করতে পারছে না, খুব শীঘ্রই ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে। আমার একটা প্রশ্ন, এই কর্মসূচি কিসের? আন্দোলনটা যে তারা করবে এটাই বা কিসের আন্দোলন? আপনারা হয়তো এগুলাকে কেবল রাজপথের ফাঁকা আওয়াজ, রাজনৈতিক হুঙ্কার কিংবা রাজনৈতিক বক্তব্য মনে করতে পারেন, কিন্তু একটু গভীরে খেয়াল করেন, বুঝবেন এগুলা জামাত এনসিপির আন্তর্জাতিক চক্রান্তের চূড়ান্ত প্রস্তুতি। রাজাকারদের এই অবস্থানকে ভেতর থেকে শক্তি যোগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, নয়তো এই রাজাকারের বাচ্চারা এত হুঙ্কার দেওয়ার সাহস পেত না। পুরো প্রেক্ষাপটের পেছনে সব থেকে বড় জ্বালানি যোগাচ্ছে দুটো ঘটনা, যার একটি এখন সবার সামনে উন্মুক্ত আর অন্যটি আড়ালে রেখে কাজ চালানো হলেও এখন বিভিন্ন প্রশাসনিক ও কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। প্রথম ঘটনা, 30 তারিখ বাংলাদেশ সফরে আসছেন সার্জিও গোর। রাজনৈতিক অঙ্গনে যারা নজর রাখেন, রাজনীতি বুঝেন, তাদের কাছে তার পরিচয় অজানা নয়। ট্রাম্প প্রশাসন যখন কোনো সংবেদনশীল ইস্যুতে প্রচলিত মধ্যবর্তী স্তর বা আমলাতন্ত্রকে এড়িয়ে সরাসরি কোনো সিদ্ধান্ত নিতে চায়, ঠিক তখন তারা সার্জিও গোরের মতো বিশ্বস্ত এবং প্রভাবশালী প্রতিনিধিদের মাঠে নামায়। সোজা কথায়, যেখানে দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন এবং সরাসরি হোয়াইট হাউসের উচ্চ পর্যায়ের সাথে সমন্বয় করতে হয়, সেখানেই সার্জিও গোরের উপস্থিতি এবং তার গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ সফরে এসে বিভিন্ন প্রাতিষ্ঠানিক এবং কূটনৈতিক বৈঠকের পাশাপাশি সার্জিও গোর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে সার্জিও গোরের কাজটা কি চিন্তা করে দেখুন তো। আমেরিকার মতো একটি আন্তর্জাতিক পরাশক্তি, যাদের নিজস্ব স্যাটেলাইট আছে, বিশাল গোয়েন্দা নেটওয়ার্ক আছে, বিশাল তথ্য ভান্ডার আছে, যাদের গোয়েন্দা সংস্থা কয়েকটা লেয়ারে বিভক্ত, তাদের কি রোহিঙ্গা ক্যাম্পের ভেতরের তথ্য জানতে সেখানে তাদের কোনো কূটনৈতিককে উপস্থিত হয়ে পরিদর্শন করার কোনো প্রয়োজন আছে? সহজ উত্তর না। সব ধরনের তথ্য তাদের কাছে অলরেডি আছে। তাহলে এই সফরের আসল উদ্দেশ্য কি? কিংবা রোহিঙ্গা ক্যাম্পে বা সার্জিও গোরের পরিদর্শনের উদ্দেশ্য আসলে কি? গোয়েন্দা তথ্য বলতেছে কক্সবাজারের রোহিঙ্গা
ক্যাম্পে প্রায় 30,000 সশস্ত্র যোদ্ধা প্রস্তুত রাখা হয়েছে। তাদের বিশেষ প্রশিক্ষণের পাশাপাশি সরবরাহ করা হয়েছে অত্যন্ত উন্নত মানের যুদ্ধ সরঞ্জাম। শুধুমাত্র তাই না, বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে AK-47 এর মতো মরণঘাতী অস্ত্র, এটা নাকি সাধারণ অস্ত্র। তার মানে বুঝে নিতে হবে রোহিঙ্গাদের কাছে AK-47 এর থেকেও মরণঘাতী অস্ত্র মজুদ আছে। এগুলা কারা দিয়েছে প্রশ্ন থেকে যায়। তবে এখানে একটা বিষয় রহস্যময়, রোহিঙ্গাদের পুরো সশস্ত্র কাঠামো শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বলয়ে নাই, এর সঙ্গে তুরস্ক, পাকিস্তান এবং আরো অন্যান্য বলয় যুক্ত আছে। বিভিন্ন সূত্র মারফতে জানা যায় এখানে চীনেরও একটা বলয় আছে। একটা জগা খিচুড়ি অবস্থা। তবে সিংহভাগ নিয়ন্ত্রণ মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকূলে আছে। চলেন সবকিছুর ডট মেলাই, তাহলে স্পষ্ট বুঝবেন খেলাটা আসলে কি হচ্ছে। কিছুদিন আগে তারেক রহমান চীন সফর করে আসলেন, তার ঠিক কদিন পর বাংলাদেশের মহামান্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তুরস্ক সফর করে আসলেন। আর এর কিছুদিন যেতে না যেতেই জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টির নেতারা সেনাপ্রধানের বিরুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষ বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে। এই ঘটনাগুলোকে অনেকেই একই সূত্রে গাঁথার চেষ্টা করছেন। এমনকি কেউ কেউ রাষ্ট্রপতির পাশাপাশি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন না। কিন্তু কেন, কারণটা কি? ওয়াকার তো জামায়াতীদের প্রিয় মানুষ, তাই না? 5 আগস্টের পর আপনারা দেখেছেন না? এগুলার সহজ ব্যাখ্যা একটাই, সেনাপ্রধানের তুরস্ক সফরে প্রতিরক্ষা সহযোগিতা, সম্ভাব্য অস্ত্র কারখানা স্থাপন এবং রোহিঙ্গা ইস্যুতে সেনাবাহিনীর সাথে তুরস্কের অতিরিক্ত ঘনিষ্ঠতা তৈরি হওয়া। আর এই চীন তুরস্কের সাথে অতিরিক্ত মাখামাখি মার্কিনীদের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ। মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট দেখতে পাচ্ছে বাংলাদেশের ক্ষমতার কাঠামোর ভেতরে এমন কিছু প্রক্রিয়া চলছে যেগুলা তাদের পছন্দ হচ্ছে না। ঠিক এ কারণেই মার্কিনীরা বসে না থেকে বিকল্প কৌশল হাতে নিয়েছে। জামায়াত, এনসিপি এবং তাদের দোকানগুলা যে আছে, এরা সবাই মিলে সেনাপ্রধান ওয়াকার বিরোধী কঠোর অবস্থান আসলে মার্কিনীদের সেই বিকল্প পরিকল্পনার একটা বিশেষ অংশ। এবার দ্বিতীয় ঘটনায় আসেন। এই খবরটা অত্যন্ত গোপন রাখা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয় নাই। আজ থেকে মাত্র 2 দিন পূর্বে নীরবে বাংলাদেশে এসে ঢাকার একটি 5 স্টার হোটেল অবস্থান করছে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর সাবেক অপারেশন প্রধান জেরাল্ড হ্যামিল্টন। নাম শুনেছেন? জেরাল্ড হ্যামিল্টনকে চেনেন কেউ? তিনি কোনো সাধারণ কর্মকর্তা না। দক্ষিণ এশিয়ায় দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে কাজ করার বিস্তর অভিজ্ঞতা রয়েছে এই কর্মকর্তার। এই অঞ্চলের ভৌগোলিক অবস্থা, প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন নেটওয়ার্ক, যোগাযোগ ব্যবস্থা এবং প্রভাবশালী সন্ত্রাসী সংগঠন এবং রাজনৈতিক গোষ্ঠী সম্পর্কে তার বিস্তর জ্ঞান রয়েছে। বর্তমান CIA কিংবা মার্কিন কর্মকর্তাদের কাছে প্রচুর আধুনিক ডেটা কিংবা নথি থাকলেও মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব সবসময় আলাদা। আর সে কারণেই সাবেক হওয়া সত্ত্বেও জেরাল্ড হ্যামিল্টনের মতো চতুর কর্মকর্তাকে মাঠে নামিয়ে দিয়েছে মার্কিন প্রশাসন। তার বাংলাদেশ সফরের উদ্দেশ্য পরিষ্কার, মাঠ পর্যায়ের পরিস্থিতি সরেজমিনে মূল্যায়ন করা, পুরনো এবং নতুন গোয়েন্দা তথ্য যাচাই করা এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া। সার্জিও গোর ঢাকা পৌঁছে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে যাতে সঠিক এবং দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করতে পারেন সেটা নিশ্চিত করাই মূলত হ্যামিল্টনের মূল কাজ। আর ঠিক এ কারণেই তিনি ঢাকা সফরে এসেছেন, ঢাকায় অবস্থান করছেন। আরো একটি গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর তথ্য রয়েছে, জেরাল্ড হ্যামিল্টন 1990-এর দশক থেকে দক্ষিণ এশিয়ার বিভিন্ন ছায়াযুদ্ধে কাজ করেছেন। আর সে কারণেই এই অঞ্চলের পুরনো জঙ্গি এবং সশস্ত্র নেটওয়ার্ক সম্পর্কে সকল তথ্য তার নখদর্পণে। 2005 সালের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যখন সারা দেশে এক যুগে 63 জেলায় সিরিজ বোমা হামলা হয়েছিল। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া চীন সফরে ছিলেন, মনে পড়ে? ঠিক সেই একই সময়ে CIA এর দক্ষিণ এশিয়া অপারেশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এই জেরাল্ড হ্যামিল্টন। অতীতে সক্রিয় থাকা যেসব জঙ্গি কিংবা চরমপন্থী নেটওয়ার্ক নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল আওয়ামী লীগের শাসনামলে, সেগুলাকে আবার নতুন করে নতুন সমীকরণে সক্রিয় করার কাজ চলছে কিনা সেই বিষয়ে হ্যামিল্টন খুব ভালোভাবে অবগত। আর এই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে ঢাকায় ঘটে যাওয়া কিছু ঘটনাকে সাধারণ অপরাধ বলে মনে করার কোনো কারণ নাই। মতিঝিল মেট্রো রেলের নিচে বোমা উদ্ধারের ঘটনা, এটা প্রতীকী বার্তা। এমনকি উত্তরায় বোমা বিস্ফোরণের ঘটনাও একই রাজনৈতিক এবং সামরিক বার্তার অংশ হতে পারে। এই ঘটনাগুলোর মাধ্যমে সরকার এবং নিরাপত্তা বাহিনীকে বোঝানো হচ্ছে পরিস্থিতি যে কোনো সময় হাতের নাগালে চলে যেতে পারে। সো মার্কিন স্বার্থ রক্ষা করো, জলদি করো, দ্রুত করো। সবচেয়ে সন্দেহজনক বিষয় হলো বিএনপি সরকারের বর্তমান অবস্থান। স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন CIA এর শীর্ষ কর্মকর্তা জেরাল্ড হ্যামিল্টন ঢাকায় অবস্থান করছে, এই সম্পর্কে সবকিছু জানেন, কিন্তু প্রকাশ্যে স্বীকার করতে পারছেন না। কিন্তু কেন স্বীকার করছেন না? কারণ বিষয়টি প্রকাশ্যে স্বীকার করলে দেশের রাজনৈতিক এবং প্রশাসনিক জটিলতা সৃষ্টি হবে। বর্তমানের পরিস্থিতি বোঝার জন্য একটা উদাহরণ দেই। ধরেন একটি পরিবারের ক্ষমতার প্রধান কোনো অন্যায় কিংবা অনুপ্রবেশ নিজ চোখে দেখছেন, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে কিংবা ভয়ে না দেখার ভান করছেন এবং অস্বীকার করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বর্তমান অবস্থা ঠিক একই রকম। তাহলে এই পুরো রাজনৈতিক সমীকরণের শেষ পরিণতি কি? সব বিশ্লেষণ যদি একটি জায়গায় এনে দাঁড় করানো হয়, তবে একটা বিষয় পরিষ্কার, তারেক রহমানের কপালে বিরাট শনির দশা ধেয়ে ধেয়ে আসছে। তারেক রহমান চীনমুখী নীতি নিয়েছিলেন এবং এককভাবে দেশের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন জামায়াত, এনসিপি সহ জামায়াতের যে দোকানগুলো আছে সেগুলোকে সামনে এনে এমন একটা পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করবে, তাতে করে বিএনপির একক রাজত্ব কায়েম করার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। এমনকি বিএনপি মাইনকার চিপায় পড়ে যাবে, অলরেডি গেছে। আমেরিকা এবং জামায়াত, এনসিপির এই যৌথ চাল যদি পুরোপুরি বাংলাদেশে সফল হয়, তবে বাংলাদেশে তারেক রহমানের রাজনৈতিক কবর রচনা হবে। বিএনপি
বিএনপির অস্তিত্ব সংকটে পড়বে, অর্থাৎ তারেক রহমানের চ্যাপ্টার বাংলাদেশের রাজনীতি থেকে ক্লোজড হয়ে যাবে। রাজনীতির ময়দানে যা দেখা যায় তার চেয়েও বহুগুণ খেলা চলে পর্দার আড়ালে। জামায়াত ও এনসিপির হুঙ্কার, সার্জিও গুর এবং সিএ কর্মকর্তা জেরাল্ড হ্যামিল্টনের ঢাকা সফর, রোহিঙ্গা ক্যাম্পের 30,000 সশস্ত্র ক্যাডার এবং ঢাকার 2 জায়গায় বিস্ফোরণ, এগুলা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, সবকিছুই মেটিকুলাস পরিকল্পনার দ্বিতীয় পার্টের অংশ। আগামী দিনগুলোতে বাংলাদেশের ক্ষমতা এবং রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা নির্ভর করবে এই চালগুলার সঠিক বাস্তবায়নের উপর। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে তার পজিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যদিও বলা হচ্ছে তিনি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। কিন্তু আসল ঘটনা নিয়ে আমি আগেই আপনাদের বলেছি, চুপ্পুকে সরিয়ে দেওয়ার পরে তারেক রহমানের জন্য রাজনৈতিক পরিস্থিতি কি ভালো হলো নাকি তার ঝুঁকি আরো বাড়লো সেটি নিয়ে আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন যে রাষ্ট্রপতিকে সরানোর পরে নেক্সট টার্গেট হলো সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান, অর্থাৎ জেনারেল ওয়াকার খানকে তার মেয়াদ পূর্ণ করতে নাও দেওয়া হতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর 23শে জুন তার মেয়াদ শেষ হবার কথা, কিন্তু সেই পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে নৌবাহিনী প্রধান, তাকে ওয়াদা করা হয়েছিল যে আগস্টের রেজিম চেঞ্জ সাকসেসফুল হলে তাকে 1 বছর এক্সটেনশন দেওয়া হবে, তাকে দেওয়া হয়নি। সভাপতি, নৌবাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, 3 প্রধানেরই তখন একটা প্রত্যাশা ছিল যে রেজিম চেঞ্জের পরে তারা কিছু না কিছু পাবে এবং মিনিমাম 1 বছর এক্সটেনশন, এই প্রমিসটা কিন্তু তাদের কাছে করা হয়েছিল। কিন্তু 1 বছর এক্সটেনশন তো হয়নি, এখন পুরো মেয়াদ কমপ্লিট করা যাবে কিনা সেটা নিয়েই টেনশন। এবং মেয়াদ পূর্ণ করার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান কিন্তু ব্যাপক চেষ্টা করছেন। তার একটা স্বপ্ন বাংলাদেশ, পাকিস্তান এবং তুরস্কের একটা মিলিটারি প্যাক্ট তৈরি করে দিয়ে যাওয়া, এবং স্বভাবতই 1 বছর এক্সটেনশন তিনিও চান। 2025 সালের 7ই জানুয়ারি বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন এবং 8ই জানুয়ারি তিনি লন্ডন পৌঁছেছিলেন। তার ঢাকা ত্যাগের প্রাক্কালে 2রা জানুয়ারি সস্ত্রীক জেনারেল ওয়াকার খান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন এবং প্রায় 40 মিনিট সময় কাটিয়েছিলেন। এই সময়ে জেনারেল ওয়াকার খান টেলিফোনে তারেক রহমানের সাথে কথা বলেছিলেন এবং তখন খালেদা জিয়া তারেক রহমানকে বলেছিলেন যে ওয়াকার খুব ভালো ছেলে, ওয়াকারকে যেন সে দেখে রাখে এবং ওয়াকার তাদের পক্ষে অনেক সাপোর্টিং কাজ করছে। কিন্তু আজ খালেদা জিয়া নেই, তিনি মারা গেছেন। তার ছেলে তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু তারেক রহমান কেন জানি জেনারেল ওয়াকারকে মায়ের কথা অনুযায়ী দেখে রাখছেন না। একটা ছবি খুব ভাইরাল হয়েছে, বর্তমানে আর্মিদের প্রমোশন বোর্ডের মিটিং চলছে, তো ছবিতে তারেক রহমানের পাশে জেনারেল ওয়াকার দাঁড়িয়ে আছেন এবং যারা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেন তারা অনেকেই জানতে চেয়েছেন বা যে ভঙ্গিমায় জেনারেল ওয়াকার দাঁড়িয়েছিলেন সেটি আসলে কি প্রকাশ করে। আর্মির ভেতরে কি কোনো অসন্তোষ দানা বাঁধছে? রাষ্ট্রপতির চলে যাওয়াটাকে আর্মি কেমন ভাবে নিয়েছে, এর ইম্প্যাক্ট বা এর কনসিকুয়েন্স হিসেবে আর্মিতে কি প্রভাব পড়তে পারে সেটা নিয়ে কি আর্মির ভেতরে আলোচনা চলছে? সবকিছু মিলিয়ে জেনারেল ওয়াকার এক ধরনের বলা যায় বিষণ্ণতায় ভুগছেন, অনিশ্চয়তায় ভুগছেন তার ক্যারিয়ার, তার বাকি টেনিউরটা নিয়ে। তিনি তুরস্কের সাথে যে প্যাকটা করতে চাচ্ছেন, আবার জেনারেল ওয়াকার কিন্তু দিনের শেষে ডিপ স্টেটের লোক। তারেক রহমান কার লোক? তারেক রহমানকে ক্ষমতায় এনেছে মূলত ভারত, আমেরিকার সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। শুধু ভারত নয়, যদি আরো স্পেসিফিক্যালি বলি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, এটি তারই উদ্যোগ ছিল। জামাত ঠেকানোর জন্য তারেক রহমানকে তারা সেই মুহূর্তে উত্তম বিকল্প মনে করেছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে তারেক রহমান কিন্তু ভারতের সেই আস্থার প্রতিদান দেননি। ভারতের অনেকেই মনে করেন যে এই তারেক রহমানের যে ভারতের প্রতি অ্যাটিটিউড, তার দ্বারা ভারত ইজ ফিলিং এক্সপ্লয়েটেড। ভারত মনে করছে যে তারেক রহমান তাদের সাথে সঠিক আচরণটা করেনি। এখন সেপ্টেম্বরে ভারতে ব্রিক্সের মিটিং এবং সেই মিটিংয়ে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেখা যাক তারেক রহমান ব্রিক্সের মিটিংয়ে ভারতে যায় কিনা। যদিও এই ব্রিক্সের আগেই নরেন্দ্র মোদীর সরকারকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল। যখন নরেন্দ্র মোদীর এই কথা বলছি, এবং আমি যে ভারতের যে আন্দোলনটা হলো ককরোচ জনতা পার্টির, একটা মজার ঘটনা হচ্ছে যে পরশুদিন পাঞ্জাবে একটা পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এবং দিল্লিতে যে আন্দোলনটা হয়েছিল সেটা এই পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়েই। তো এখন পাঞ্জাবে যখন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, তো পাঞ্জাবের ক্ষমতায় বর্তমান যে মুখ্যমন্ত্রী তিনি আম আদমি পার্টির, তিনি একসময় কৌতুক অভিনেতা ছিলেন। তো তিনি এখন এই পাঞ্জাবের এই
মুখ্যমন্ত্রী। তো এখন স্বভাবত একটি আন্দোলন দানা বাঁধবার কথা, কিন্তু পাঞ্জাবে আম আদমি পার্টি বলছে না, এ ধরনের আন্দোলন করা যাবে না। ভারতের কেন্দ্রে দিল্লিতে তারা আন্দোলন করবে, কিন্তু নিজেদের ঘরে যখন একই সমস্যা, যে অভিযোগে তারা এখন অভিযুক্ত, সেখানে কিন্তু এখন আন্দোলন হচ্ছে না। তার মানে আম আদমি পার্টি এবং অনেকে মিলে ভারতে যে আন্দোলনটি করেছিল ককরোচদের সামনে রেখে, সেই আন্দোলনটা আসলে যে দাবির কথা বলেছে সেটা না, এর অনেক গভীরে এর শেকড় প্রথিত ছিল। যাই হোক, তারেক রহমান ভারতের সাথে কথা রাখছে না, তারেক রহমান ওয়াকারের সাথে কথা রাখছে না, তারেক রহমান আমেরিকার সাথে কথা রাখছে না। সেটা আবার বলা যায় তাদের অতিরিক্ত চীন প্রীতি। এবং এই যে সার্জিও গোর আসবেন, সার্জিও গোর এসে তিনি আবার রোহিঙ্গাদের সাথে মিটিং করবেন। আজ সকালেও বাংলাদেশ মিয়ানমার যে সীমান্ত, সেখানে আরাকান আর্মির উপরে ব্যাপক আক্রমণ হয়েছে। মিয়ানমারের জান্তা সরকার ব্যাপক বোম্বিং করেছে আজকে সকালেও। অর্থাৎ আরাকান আর্মির উপরে কিন্তু একের পর এক আক্রমণ চলছেই। এদিকে ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি হবার আকাঙ্ক্ষা এখনো ত্যাগ করেননি। তিনি তার মার্কিন প্রভুদের কাছে তারেক রহমানের বিরুদ্ধে নালিশ করেছেন, কারণ তারেক রহমান তাকে কথা দিয়েছিল তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এবং ইউনূস যদি শারীরিকভাবে মানসিকভাবে সক্ষম থাকে তাহলে তাকে রাষ্ট্রপতি করা হবে। কিন্তু এখন তারেক রহমান ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করবার মতো ভরসা পাচ্ছেন না। ডক্টর ইউনূস এখনো খুব চেষ্টা করছে, যদিও তার প্রাক্তন প্রেস সচিব ডাস্টবিন শফিককে দিয়ে বলাচ্ছে যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে চান না। এটি অসত্য তথ্য। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবার জন্য বিশ্বের নানান প্রভাবশালী ব্যক্তি দিয়ে তারেক রহমানের উপরে প্রভাব খাটিয়ে যাচ্ছে। অর্থাৎ তারেক রহমান ডক্টর ইউনূসের সাথেও কথা রাখেনি। তারেক রহমান তাদের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র জামাতের সাথেও কথা রাখছে কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠছে। যে কারণে জামাত এনসিপির যে দুই দলের যে জোটটা, তারা কিন্তু সরকারকে আক্রমণাত্মক ভাষায় বিভিন্ন কথা বলছে এবং এর মধ্যে বিভিন্ন জায়গায় বোম ফুটছে। মেট্রো রেলের নিচে বোম পাওয়া গেছে, উত্তরায় বোম ফুটছে। অর্থাৎ পরিস্থিতি ঘোলাটে হবার লক্ষণ দেখা যাচ্ছে। এই অবস্থায় সার্জিও গোর আসবে 29শে জুলাই। সেটি নিয়েও তারেক রহমান সরকার এই মুহূর্তে ভীষণ ব্যস্ত, কিভাবে সার্জিও গোরকে তারা মোকাবেলা করবেন। কারণ ইতিমধ্যেই চাউর হয়ে গেছে যে চীন প্রশ্নেই মূলত আক্রমণটা হবে। রোহিঙ্গাদের সাথেও সার্জিও গোরের কিছু আলোচনা আছে। অর্থাৎ মিয়ানমার সংক্রান্ত ওই করিডোর, এ বিষয়েও সার্জিও গোর প্রেশার ক্রিয়েট করবেন, যেটা আমি আগেই বলেছি। এবং এই পরিস্থিতিতে জেনারেল ওয়াকার কি করবেন, তার উপরে ডিপ স্টেটের কোনো নির্দেশ আসবে কিনা, সেটাও কিন্তু ভেবে দেখতে হবে। অর্থাৎ আগামী দিনগুলোতে রাজনীতির মাঠ আবার গরম হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, দেখলেন সেই কাঙ্ক্ষিত ভিডিওটি। দর্শক, এই ভিডিওটি দেখে কি জানলেন? আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেওয়ার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিও।